আজকে আলোচনা করব বৈদিক জ্যোতিষের একটি প্র্যাকটিক্যাল চার্ট নিয়ে। এটা হচ্ছে থার্ড হাউস নিয়ে, অর্থাৎ তৃতীয় ভাব নিয়ে আপনাদের সঙ্গে। তো আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। এবার থার্ড হাউস বা তৃতীয় ভাবে অনেক বড় তার কার্যকারিতা রয়েছে। তার মধ্যে আমি আজকে সবচেয়ে পূর্ণ যে পার্ট, সেটি হচ্ছে ভাতৃভাব। সেই ভাতৃভাব নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটু কানেকশনটা আপনাদেরকে এখানে লিখে একটু লিখে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তৃতীয় ভাব। এই তৃতীয় ভাবে আমাদের মেন হচ্ছে ভাতৃভাব। তৃতীয় ভাব হচ্ছে ভাতৃভাব। এই ভাতৃভাব আমাদেরকে ভাই বোন বিচার করতে গেলে আমাদেরকে যে বিষয়টি মূলত আমরা দেখব, যে কোন ভাবের সঙ্গে কোন ভাবের যোগ হলে পরে কি কি রেজাল্ট হতে পারে, সেটা আমরা একটু দেখে নিই। যেমন হচ্ছে, আমরা যদি তৃতীয় ভাবের সঙ্গে আমরা করি ষষ্ঠ ভাব, তাহলে কি হতে পারে? তৃতীয় ভাবের সঙ্গে যদি আমরা ষষ্ঠ ভাব করি, তাহলে তৃতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব, মানে এরকম একটু বোল্ড করে দিই, তাহলে আপনার সুবিধা হবে। তাহলে তৃতীয় ভাবের সঙ্গে যদি ষষ্ঠ ভাব করি করে, তাহলে সেটা হচ্ছে ভাতৃবিরোধ। ভাতৃবিরোধ হতে পারে। এবার তৃতীয় ভাবের সঙ্গে আমরা যদি অষ্টম ভাব যোগ করি, তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে, ভাতৃহানি হতে পারে, মানে ভাই নাও থাকতে পারে। তৃতীয় ভাবের সঙ্গে যদি আমরা তৃতীয় ভাবের সঙ্গে যদি আমরা যোগ দ্বাদশ ভাব, তাহলে কি হতে পারে? দ্বাদশ ভাব, তৃতীয় ভাবের সঙ্গে যদি আমরা দ্বাদশ ভাব যোগ করি, তাহলে আমাদের কি হতে পারে? এখান থেকেও আমরা ওই একই রেজাল্ট পেয়ে যাব। এটা হচ্ছে এটাও সেম, ভাতৃহানি। এটাও তাই দাঁড়াবে আমাদের। তাহলে আমরা কি দেখছি? এরপরে হচ্ছে তৃতীয় ভাবের সঙ্গে, তাহলে তৃতীয় ভাব হচ্ছে আমাদের ভাতৃভাব। তাহলে এই ভাতৃভাবের সঙ্গে আমরা যদি তৃতীয় ভাব, তার সঙ্গে যদি ষষ্ঠ ভাব যোগ হয়, তাহলে ভাতৃবিরোধ। যদি অষ্টম ভাব যোগ হয়, তাহলে ভাতৃহানি। যদি দ্বাদশ ভাব যোগ হয়, তাহলে তাহলেও ভাতৃহানি। এবার এক্ষেত্রে আরেকটি জিনিস আমাদেরকে অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে কারক গ্রহ। খুব ইম্পর্টেন্ট। কারক গ্রহকে, তৃতীয় ভাবের কারক গ্রহকে, এটা আমাদেরকে দেখতে হবে। তৃতীয় ভাবের কারক গ্রহ, তৃতীয় ভাবের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক জেনারেল। আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে, আরো অনেক বিষয় থাকবে, আমি সেদিকে ঢুকছি না। শুধু এইটুকু নিয়ে আমরা একটা চার্ট বিশ্লেষণের দিকে যাব। দেখি সেই চার্টটা আমাদেরকে কি বলে আর কি। তাহলে আমরা এবার একটা চার্টের দিকে চাই। এবার আমরা এই চার্টটি আপনাদের সামনে আমি রাখছি।
এই চারটি খুব ভালো করে দেখুন। কুম্ভ লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে কোনো গ্রহ নেই। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গ্রহ আছে। অষ্টম, নবম, দশমে কোনো গ্রহ নেই। একাদশে গ্রহ আছে, দ্বাদশে কেউ। তাহলে আপনারা বলুন এই চারটা দেখে যে এই জাতকের ভাই কিংবা বোন কি থাকতে পারে বা কি হতে পারে। আমি আপনাদের কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা কম যে কি হতে পারে। আমি তো আপনাদের অবশ্যই বলবো যে কি হওয়া উচিত বা কি এখানে আপনারা, আমি এখানে ব্যাখ্যা দেবো সেটা আপনারা বুঝতে পারবেন। এবার তাহলে আপনারা, এবার আমি বলছি আপনারা শুনুন। দেখুন, আমাদের এই কুম্ভ লগ্নের এই জাতক, এই কুম্ভ লগ্নের জাতকের তৃতীয় ভাব হচ্ছে মেষ রাশি, অর্থাৎ অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কোথায় বসে আছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে বসে আছে। তাহলে তৃতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে বসে আছে। আবার মঙ্গল হচ্ছে, আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে মঙ্গল হচ্ছে ভাতৃভাবের কারক। মানে মঙ্গল থেকে আমরা ভাই বোন বিচার করে থাকি। আর কুম্ভ লগ্নের জন্য তৃতীয় ভাব অবশ্যই ভাতৃভাব। তাহলে এই মঙ্গল তার অবস্থানটা কি? প্রথম কথা, ষষ্ঠ ভাবে বসে আছে। তো ষষ্ঠ ভাব হচ্ছে কি? ষষ্ঠ ভাব হচ্ছে দুস্থানগত ভাব, বাধা ভাব। তার মানে তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল কোন রাশিতে বসে আছে, এই ষষ্ঠ ভাবটা কোন রাশি এটা আমাদের দেখতে হবে। এই ষষ্ঠ ভাবের রাশি হচ্ছে কি? কর্কট রাশি। তাহলে মঙ্গল নিচস্থ হয় হচ্ছে মকরে, কিন্তু নিচস্থ হয় কর্কটে। তাহলে দেখুন তৃতীয় ভাবের অধিপতি এখানে কিন্তু, প্রথম কথা হচ্ছে ষষ্ঠ ভাব, এটা একটা নেগেটিভ। তার উপরে নিচস্থ, যদিও আবার এরপরে আমরা কি দেখব? দেখুন, এই মঙ্গল এখানে কাদের মধ্যে অবস্থান করছে? আপনারা একটু বলুন কাদের মধ্যে অবস্থান করছে। দেখুন, মঙ্গল কিন্তু পাপ মধ্যগত হয়ে আছে। ভালো করে দেখুন কিরকম। মঙ্গলের দুটো শত্রু, একটা হচ্ছে শুক্র এবং একটা হচ্ছে রবি এবং এরা। তাহলে এই আবার বুধও কিন্তু মঙ্গলের শত্রু, কিন্তু মঙ্গলের দ্বিতীয় দ্বাদশ অর্থাৎ আগের ঘরেও শত্রু গ্রহ বসে আছে রাহু, এবং পরের গ্রহ কিন্তু যেটা মঙ্গলের সবচেয়ে শত্রু সেটা হচ্ছে রবি এবং শনি। বিশেষ করে শনিকে আমরা ধরবো। তাহলে একদিকে রাহু এবং একদিকে, তাহলে মঙ্গল এখানে পাপ মধ্যগত, মঙ্গল এখানে নিচস্থ, মঙ্গল এখানে লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবের মধ্যে। তাহলে এতগুলো থাকার পরেও কোনো শুভ গ্রহের সাপোর্ট পাচ্ছে কিনা আমাদের দেখতে হবে। শুভ গ্রহ বলতে সবচেয়ে কার্যকরী গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির এখানে কোনো সাপোর্ট আছে কিনা আমরা দেখি। লগ্নের সাপেক্ষে বৃহস্পতি এবং একাদশ ভাবের অধিপতি। এখানে আমি লেখা হয়নি, সেটা হচ্ছে এই বৃহস্পতি কিন্তু 19 নম্বর নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি যে স্টার লর্ড, সেই স্টার লর্ড কিন্তু কেতু। কেতু হচ্ছে খুব বাধার কারক, একদম সবকিছু কাজে বাধা দেওয়ার জন্য সিদ্ধহস্ত। তাহলে কেতু, বৃহস্পতি কেতু যুক্ত, আবার হচ্ছে বৃহস্পতি স্টার লর্ড হচ্ছে কেতু। সেই বৃহস্পতির সঙ্গে
মঙ্গলের কোনো সম্পর্ক থাকছে না। কেন থাকছে না? কেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ কেন বৃহস্পতির অষ্টমে কোনো দৃষ্টি নেই। কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে তৃতীয় ভাবটা স্ট্রং হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতি যেহেতু কেতুর নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রে আছে, তাই সেই পাওয়ারটা খুব একটা কার্যকরী এখানে হলো না। তাই মঙ্গল যতটা এখানে পাওয়ার পাওয়ার কথা ছিল, বিশেষ করে আয়ের দিক থেকে বিচার করার ক্ষেত্রে ততটা কিন্তু এখানে সে পেল না। এই যে জাতক, এবার বলে দিই রেজাল্টটা কি। এই যে জাতক, এই জাতকের কিন্তু কোনো ভাই বোন নেই। তাই আপনারা, আমি বলবো এই চার্টটাকে আপনারা লিখে রাখুন। এই চার্টটি হচ্ছে ভাতৃবিচারের একটি উল্লেখযোগ্য চার্ট, যে চার্ট দিয়ে আপনারা অন্যান্য ভাতৃভাব বিচার করতে আপনাদের সাহায্য করবে। তাহলে আমি আজকে আপনাদের সঙ্গে খুব এই ছোট্ট ভিডিওতে ভাতৃভাব নিয়ে বোঝাবার একটা চেষ্টা করলাম। এরকম আমি ১২টি ভাব আমি আপনাদের সঙ্গে আলোচনা করবার একটা ইচ্ছা রাখছি আর কি। দেখা যাক আপনারা সাপোর্ট করলে সেটা আমি করতে পারবো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন আর লিখুন, মন্তব্য করুন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এখানেই এই ভিডিওটি, সংক্ষিপ্ত ভিডিও, খুব ছোট্ট ভিডিও, দীর্ঘায়িত করলাম না, এখানে রাখলাম। আর এর ভেতরে আপনারা যদি কোনো কিছু খুঁজে পান সেটাও আমাকে আপনারা বলবেন। বাস্তবে এই জাতকের কোনো ভাই ছিল না।